22 জেলা প্রশাসক বাধ্যতামূলক অবসরে। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে ছিলেন রিটার্নিং কর্মকর্তা। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার, চলছে ধোঁয়া মোছা, সাজসজ্জার কাজ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে 8 জেলায় বিএনপির সমাবেশ। দ্রুত নির্বাচনী রোডম্যাপ চান নেতাকর্মীরা। কুয়েটে ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি, অজ্ঞাত কয়েকশো জনের বিরুদ্ধে মামলা। মেডিকেল কলেজ হাসপাতালেও যন্ত্রপাতির সংকট, কাটছে না পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসায় ভোগান্তি। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। 2014-2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 22 ডিসি বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগে বুধবার 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন 33 জেলা প্রশাসককে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2018 সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এই 33 জন। এর আগে আরও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়। 2018 সালের এই নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা অতি উৎসাহী ভূমিকাও পালন করেন। মহান 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার চট্টগ্রামে নির্মিত নতুন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বন্দরবাসী। দিনভর সিটি কর্পোরেশনের কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করছেন। শহীদ মিনারে চলছে ফুল দিয়ে সাজানোর কাজ। পরিষ্কার করা হচ্ছে শহীদ বেদি। শহীদ মিনারের নিরাপত্তা নিশ্ছিদ্র রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ বেদি। নগরীতে কেন্দ্রীয় কোনো শহীদ মিনার না থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদিগুলো প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি করা হচ্ছে আলপনা। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সব প্রস্তুতি শেষ হয়েছে বগুড়ার নবনির্মিত শহীদ মিনারের কাজ। আলোকসজ্জা ডেকোরেশনের পর এখন চলছে ধোঁয়া মোছার কাজ। মাতৃভাষা দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এ বছরও বইমেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্ম এবং বইপ্রেমীদেরকে উৎসাহিত করতে এই আয়োজন, বলছেন আয়োজক কমিটি। এই নতুন শহীদ মিনার যেটা করা হয়েছে, পুরাতনটা ভেঙে নতুনটা করা হয়েছে, নিঃসন্দেহে ভালো। তারপরেও এটাকে আমরা আরো সুন্দর আঙ্গিকে আজকে উপস্থাপন করব। এবার যে আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে এটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর এবং অনেক শ্রদ্ধেয়। এজন্য আমার মনে হয় আগেরটা থেকে এটা অনেক ভালো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য শেষ মুহূর্তে কি রকম প্রস্তুতি চলছে শহীদ মিনার প্রাঙ্গণে, আর কি কি আয়োজন থাকছে শহীদদেরকে স্মরণ করতে? দেখুন, টানা বেশ কয়েক বছর পর চট্টগ্রামে যে আদি যে শহীদ মিনার রয়েছে সেটিতে এই বছর অর্থাৎ আজকে রাত 12টা 1 মিনিটে চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি আসলে আনুষ্ঠানিকভাবে এই শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে টানা 3 থেকে 4 বছর পর এই পুরনো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের যে কাজ সেটি শুরু করবেন। আপনি জানেন যে আসলে অনেক বছর আগের এই শহীদ মিনার আমরা দেখেছি গত 2018 সালে এই শহীদ মিনারকে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই কারণে সেখানে যে সংস্কার কাজ সেটির কারণে গত 3 থেকে 4 বছর এই শহীদ মিনারে আমরা চট্টগ্রামবাসী যারা রয়েছেন তারা আসলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেনি। এটির পরিবর্তে এখান থেকে সামান্য দূরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মাঠে যে শহীদ মিনার রয়েছে সেখানেই
গত ৩-৪ বছর নগরবাসী সেখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তা আমরা দেখেছি আসলে সব রকমের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন নতুন যে শহীদ মিনার সেটি একেবারেই প্রস্তুত। আমরা দেখছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা শহীদ বেদির আশপাশে অবস্থান করছেন, তারা রং লাগানোর যে কাজ সেটি করছেন এবং নানা জায়গা থেকে নান্দনিক ফুল এনে সেগুলোকে আসলে বসানো হচ্ছে এবং নগরবাসীর যে দীর্ঘদিনের চাহিদায় নতুন শহীদ মিনার তারা তাদের মনের যে আকুতি সেটি তারা প্রকাশ করবেন এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি আসলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আয়োজন না হয়েছে। একেবারে বলা যেতে পারে যে সময় যত বাড়ছে ততই আমরা দেখছি আসলে এই শহীদ মিনার কেন্দ্রিক যে সমস্ত সড়কগুলো রয়েছে সেখানে পুলিশ সেনাবাহিনী এবং র্যাবের যে ভূমিকা তাদের যে টহল সেটি বাড়ানো হয়েছে। আমরা দেখছি বিভিন্ন মোড়ে মোড়ে তাদের এখন সতর্ক অবস্থান এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে এই প্রাণের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে পারেন সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। এখানে যারা এই সকাল থেকে কিছু উৎসুক জনতা ঘুরতে এসেছিলেন তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম, তারাও বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এইখানে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তো আজকে রাতে তাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটি পূরণ হবে। তা আমরা জানি যে রাত 12:01 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের যে কর্মসূচি সেটি তারা শুরু করবেন। এর পরবর্তীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্যের পর তাদের নাটক, সাংস্কৃতিক আয়োজন সহ নানা কর্মকাণ্ডে পুরো দিন অর্থাৎ আগামীকালকে পুরো দিন পুরো নগরী একটি উৎসবের মধ্য দিয়ে যাবে। এ হচ্ছে চট্টগ্রামের শহীদ মিনার থেকে আমার কাছে শহীদ দিবসের প্রাক প্রস্তুতির এখন পর্যন্ত খবর। আহসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি রাজশাহীর পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল কি কি কর্মসূচি রাখা হয়েছে রাজশাহীতে এবং সেই সাথে শহর জুড়ে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে? দেখুন, 21শে ফেব্রুয়ারি মানে 20 তারিখ থেকে বেশ তোড়জোড়। রাজশাহীতে এবছরও কিন্তু ঠিক ব্যতিক্রম নয় এবং আমরা আছি রাজশাহী কলেজে। সেটি এর আগেও আমরা দেখেছিলাম যে যারা ভাষা সৈনিকরা রাজশাহীতে জীবিত ছিলেন তারা কিন্তু দাবি করেছিলেন যে রাজশাহীতেই প্রথম তারা হাতে গড়েছিলেন শহীদ মিনার, এমনটি কিন্তু তাদের একটি দাবিও ছিল। তারপরও কিন্তু দেখা গেছে যে 52-63 বছর পরেও রাজশাহীতে কিন্তু কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নেই। তবে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকলে যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নগরবাসীদের কোনো অসুবিধা হয় বা কার্পণ্য করেন ঠিক এমনটি নয়। বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ রাজশাহী কলেজ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষানগরী যেহেতু রাজশাহী, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শহীদ বেদি রয়েছে। সেইখানে মূলত যারা আছেন এখানে নগরবাসী রয়েছেন তারা কিন্তু শহীদদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেই সাথে শহীদদেরকে কিন্তু গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন, কেননা তাদেরই আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভাষা বা বাংলা ভাষা সেটি কিন্তু ফিরে পেয়েছি বা প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন আমরা দেখেছি যে এই রাত 12:01 থেকে কিন্তু প্রথমে বিভিন্ন রাজনৈতিক দল, এরপরে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো রয়েছে এবং কালচারাল যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসবেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং আগামীকালকে সকাল থেকেই আমরা দেখেছি যে রাজশাহীর নগর জুড়েই বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে, রাজশাহী কলেজ প্রাঙ্গণে রয়েছে এবং সেই সাথে নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটি কথা বলছিলেন যে তারা অন্য বারের তুলনায় এবারও কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছেন এবং তাদের যে পোশাকি পুলিশের পাশাপাশি যে গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু বেশ তৎপরতা আমরা দেখেছি বা তারা বৃদ্ধিও করেছেন এবং তারা বলছিলেন যে মানুষ যেন নির্বিঘ্নে নতুন বাংলাদেশে শহীদদেরকে স্মরণ করতে পারে, শহীদদেরকে 12:01 রাতের বেলা সপরিবারে যেন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই যেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারে। ঠিক সেই ধরনের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে একটি কথা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেকটা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এবং কোনো প্রকার নাশকতার শঙ্কা ছাড়াই কিন্তু এইবার নগরবাসী কিন্তু শহীদদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন, এইটুকু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। সেই সাথে নগরী কিন্তু প্রস্তুত, শহীদদের নগরীতে যে শহীদ বেদিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনে ছাত্র রাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে কর্মসূচি পালন করেন তারা। এ সময় নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, হামলায় জড়িতদের বিচার এবং ভিসি প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন তারা। এদিকে আজও কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিশ্ববিদ্যালয়ে।
ক্যাম্পাসের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বুধবার রাতে অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইন্সপেক্টর মনিরুজ্জামান লিটন। কোন উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি, আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতি দ্রুত নতুন ভিসি প্রভিসি নিয়োগ করার দাবি জানানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে 8 জেলায় সমাবেশ করছে বিএনপি। ঢাকা, কুমিল্লা, বরিশাল, লক্ষ্মীপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও ময়মনসিংহে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের জন্য নির্ধারিত মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারির আগেই 64 জেলায় সমাবেশ করবে বিএনপি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি দলটির। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও। বিএনপি সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা ও বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এরই মধ্যে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, আর যারা এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন তারা মূলত কি বলছেন? বিএনপির রাষ্ট্র সংস্কারে 30 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম এবং মনোরগঞ্জ উপজেলা হচ্ছে, সেটি কিন্তু বিকাল 3টায় শুরু হয়েছে। মহাসচিব বক্তব্য রাখবেন। আর আসলে এইখানে কুমিল্লা, লাকসাম এবং মনোহরগঞ্জ দুইটি উপজেলা নিয়ে কিন্তু এই আসনের যে জনসভা, এই জনসভায় কিন্তু স্থানীয় সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখন মঞ্চে আছেন এবং তারা যেটি বলছেন যে রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষণা করা যে 31 দফা, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আসলে এই জনসভার ডাক দেওয়া হয়েছে। এই জনসভাতে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ছাড়াও নাঙ্গলকোট, কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন এবং কর্মীরা এসেছেন। এখানে বক্তারা যেটি বলছেন, আসলে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন। এছাড়া তারা যেটি বলছেন যে লাকসাম, মনোহরগঞ্জের যে বিএনপির নেতা হিরো এবং হুমায়ুন গুম হয়েছিল, তাদের সন্তানরা কিন্তু দাবি করেছে তাদের বাবাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, অথবা তাদের আসলে কি হয়েছে সে নিশ্চিত করে এই গুমের বিচার কিন্তু তারা দাবি করছেন। আর একটি বিষয় হচ্ছে যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং ওয়ার্ড থেকে বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে আসলে কর্মীরা এই জনসভা স্থলে এসে হাজির হয়েছেন। লাকসাম উপজেলা স্টেডিয়াম, এই স্টেডিয়ামে এসে হাজির হয়েছেন। এখানে কিন্তু বিএনপির ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলার দলের নেতৃবৃন্দকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি এবং তারা কিন্তু বলছে যে আসলে বিএনপি থেকে যে ধরনের নির্দেশনা হলে সেই সব নির্দেশনা প্রতিপালনের উদ্দেশ্যে কর্মীদেরকে উচ্ছ্বসিত করার জন্য এবং উৎসাহী করার জন্য কিন্তু মূলত এই জনসভা ডাকা, যে বার্তা দিয়ে যাবেন সেই কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এবারে চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, সকাল থেকেই তো বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। তারা মূলত কি ধরনের বক্তব্য রাখছেন? তারা কি স্থানীয় প্রশাসন সহ কেন্দ্রীয় সরকারকে বার্তা দিচ্ছেন কিনা এই সমাবেশের মধ্য দিয়ে? জি, আসলে আমি শেষ থেকে শুরু করি। এখন বরিশাল এই সময়টায় অনেকটা বিএনপি শহরে পরিণত হয়েছে। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি সভাস্থল থেকে কিছুটা দূরে। তো সভাস্থলের অবস্থা এমন, না 5টি উপজেলা অর্থাৎ বরিশাল দক্ষিণ আজকে এখানে উপস্থিত হয়েছে। 22 তারিখ হলো বরিশাল উত্তরের, এরপর বরিশাল সিটির সমাবেশটি হবে। আপনি জানেন যে দ্রব্যমূল্যের স্বাভাবিকীকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকীকরণ, এই সবকিছু মিলিয়ে প্লাস যেটি হচ্ছে যে ভোটের রোডম্যাপ ঘোষণা, অর্থাৎ ভোটের রোডম্যাপ ঘোষণা যে চাপ সৃষ্টি, তার জন্য কিন্তু এই সমাবেশটি ডাকতে আছে এবং এটি পুরো ফজলুল হক এভিনিউ, মানে যতদূর দৃষ্টি যায় তারা তাদের নেতাকর্মী সমর্থকদের এনেছেন এবং এরা কিন্তু পথ থেকে পথে,
আগলজোড়া, তারপর গৌনদী, এদিকে উজিরপুর, পানারীপাড়া, আর এদিকে বাখেরগঞ্জ, এই 5টি উপজেলা থেকে কিন্তু এরা মিছিল করতে করতে এ পর্যন্ত এসেছেন এবং জানান দিয়েছেন তাদের নির্বাচনী জয় জয়কারের কথা। আমরা কিন্তু দেখেছি একাধিক লোকের স্লোগান এক উপজেলা থেকে চলছে, মানে কোন কোন উপজেলা থেকে তিন ভাইয়ের স্লোগান, 4 ভাইয়ের স্লোগান চলতেছে। তারা জানান দিয়েছেন প্রার্থী হিসেবে তারা আছেন, নির্বাচন আসছে এবং আমাদের এক জায়গায় হতে হবে, এটি হচ্ছে এদের মূল ভাষা। ঐক্যের বিকল্প নাই, এরা বারবারই এক কথা বলছেন। এখানে সালিমা রহমান যিনি আছেন, কুমিল্লা থেকে বিএনপির চলমান সমাবেশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। অনেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা, অপারেশন ও ওষুধের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ট্রলি কিংবা পরীক্ষার জন্য দালালদের দিতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়াও ওয়ার্ড বয়, আনসারদের সিন্ডিকেটেরও অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ যন্ত্রপাতির সংকট থাকলেও রোগীদের দেয়া হচ্ছে সব সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের দৃশ্য এটি। মেঝে ও আশেপাশে শুয়ে আছেন এনজিওগ্রাম করতে আসা রোগীরা। দুটি মেশিন দিয়ে গড়ে 20 থেকে 25 জন রোগীর এনজিওগ্রাম হতো। তবে 4 বছর ধরে বিকল ক্যাথল্যাব মেশিন, এতে ভোগান্তিতে রোগীরা। মেশিনের জন্য আমাদের অনেক কষ্ট, অনেক দীর্ঘদিন লাইন থাকতে হয়, আবার কোনো সময় ঠিকভাবে হয় না। যদিও একটা মেশিন নষ্ট, যার কারণে হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকে। আমি চাই না এখানে কেউ কষ্ট হোক, যদি দ্রুত সম্ভব মেশিনটা ঠিক করুক। আগামী মাসে নতুন মেশিন স্থাপন হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মাসে অথবা আগামী মাসে ওই এনজিওগ্রাম মেশিনটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এনজিওগ্রাম মেশিনটা আসলে আমাদের চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের লোকজন এটাতে অনেক উপকৃত হবে। দুর্ভোগের আরেক নাম বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীদের অভিযোগ, ফ্রিতে ট্রলি, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার কথা থাকলেও টাকা ছাড়া মিলছে না সেবা। হুইল চেয়ার সেটাও পর্যন্ত পাচ্ছি না। সরকারি কর্মকর্তা তারা, কিন্তু তাদের যে কোনো একটা কাজের জন্য আমাকে টাকা পেইড করতে হচ্ছে। সেটা মোটামুটি হয়ে গেছে, এগুলো আমরা হয়তো বা সামনের মাস থেকে শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে আরো ব্যাপক পরিসরে আমরা এই সার্ভিসটা দিতে পারবো, বিশেষ করে এই প্যাথোলজি সার্ভিসটা, মানে পরীক্ষার। একই চিত্র বরিশাল মেডিকেলেও। হাসপাতালের 3টি সিটি স্ক্যানের মধ্যে চালু রয়েছে একটি। এনজিওগ্রাম, এমআরআই, লেসিক যন্ত্রটিও অকেজো অবস্থায় পড়ে আছে। মন্ত্রণালয়কে চিঠি দিলেও মিলছে না সাড়া। একটা আছে আরেকটা নাই, দুইটা আছে একটা নাই, তাহলে কখনো সেবা হবে না। সবগুলো সমন্বয় যখন হবে তখনই ভালো সেবা হবে। সেই সমন্বয়টা আমাদের এখানে নেই। তারপর আমরা আমাদের সাধ্যমতো সেবা চালিয়ে যাচ্ছি। খুলনা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার 51টি যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। এছাড়াও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। লোকবল সংকটের কারণে সেবা দিতে হিমশিমে চিকিৎসকরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে দুর্ভোগের আরেক নাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। এত বড় বড় মেডিকেল কলেজ, হাসপাতাল, তারপরেও এত সমন্বয়হীনতা কেন? আর টাকা ছাড়া সেবা মিলছে না, এই ধরনের অভিযোগ যেখানে রয়েছে, অর্থাৎ টাকা দিলেই সেবা মিলছে, সেক্ষেত্রে সমন্বয়হীনতার কথাটা কতটুকু যৌক্তিক? এটি দুইটি বিষয় আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে। যে এইখানে যারা চিকিৎসা নিতে আসে তাদের অধিকাংশই বিশেষ করে প্যাথোলজিক্যাল টেস্ট সহ অন্যান্য কিছু সুযোগ সুবিধা পেলেও যেগুলো যান্ত্রিক সুযোগ সুবিধার প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে একেবারেই তারা পাচ্ছে না, এবং সেবা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে যেতে হচ্ছে মূলত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। আপনি এই হাসপাতালটার কথাই যদি ধরেন, যেটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটার কথা যদি ধরেন, এখানে চিকিৎসা নিতে আসে আশেপাশের 5টি জেলা থেকে, বিশেষ করে জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, বগুড়া,
বগুড়া, সিরাজগঞ্জ এবং কোনো ক্ষেত্রে আরও দূর থেকেও এখানে আসে। রংপুরের লোকজনকেও আমি এখানে চিকিৎসা নিতে দেখেছি, সাতক্ষীরা থেকেও লোকজন এসছে এখানে চিকিৎসা নিতে। সুতরাং এইখানে রোগের একটা বড় চাপ থাকে। বিশেষ করে এই হসপিটালটি অফিসিয়ালি 1200 বেডের বলা হলেও এখানে সবসময় 1500-এরও উপর থাকে যারা চিকিৎসা নিতে আসে, অর্থাৎ রোগীর কথা বলছি, সবসময় 1500 থাকে গড়ে, কখনো কখনো এটি আরও বেশি হয়। এই বিপুল সংখ্যক লোকের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যেসব সুবিধা থাকার কথা, বিশেষ করে যন্ত্রপাতির কথাই আমি বলছি, সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। যদি আপনি লিনিয়ার এক্সেলেটরের কথাই বলেন, এটি প্রায় 2 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। এর ফলে যেটি হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের বা হাসপাতাল কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে সবাইকেই যেতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকগুলোতে, আর সে কারণে একটা বড় অঙ্কের টাকাও গুনতে হয় রোগীর আত্মীয় স্বজন বা রোগীকে। সব মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি হাসপাতালে, শুধু এই হাসপাতাল নয়, এর বাইরেও সরকারি যেসব চিকিৎসা কেন্দ্র রয়েছে সবখানে এক ধরনের সংকট আমরা কমন দেখতে পাই, সেটি হলো জনবলের এবং যন্ত্রপাতির। এর পাশাপাশি এই যে বড় একটি হসপিটাল যেটি আমরা বলছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এখানকার ডায়ালিসিস ইউনিটটির মধ্যে 50 শয্যার একটা বিষয় থাকার কথা, সেখানে মাত্র 20 শয্যা কাজ করতে। এর কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে জনবলের অভাব রয়েছে যন্ত্রপাতির সংকট এবং সফটওয়্যার। সব মিলিয়ে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে বগুড়ায় বিশেষ করে, সবগুলোরই প্রায় একই রকমের সমস্যা, যন্ত্রপাতির সংকট, জনবলের অভাব। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের দাবি, কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে 334টি পদের মধ্যে 173টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৫ বছর যাবৎ শের বাংলা মেডিকেল কলেজে প্রকট শিক্ষক সংকট। আমাদের শিক্ষক পদ রয়েছে 234টি, যার মধ্যে মাত্র 161টি পদে পদায়ন রয়েছে। বাকি পুরোপুরি পদ অর্থাৎ 50%-এর বেশি পদই আমাদের এখানে ফাঁকা। আমাদের 173 জন শিক্ষক দরকার, সেখানে 6 জন আমার নাম মাত্র দেওয়া, যে দিয়ে দিলাম আন্দোলন থামিয়ে দিল। এইরকম উল্টাপাল্টা বা অবিবেচনামূলক ব্রেইনলেস ডিসিশনের কারণে আমরা তাদের এই যে প্রজ্ঞাপন সেটা প্রত্যাহার করছি। তারই প্রেক্ষিতে আমরা আজকে কিছু সময়ের জন্য সেবাচিমের রাস্তামূলক কর্মসূচি নিয়েছি। চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির 213 জনের মধ্যে 160 জন পদত্যাগ করেছেন। বুধবার রাতে চাঁদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। পদত্যাগ করা শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই কেন্দ্র থেকে 213 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, যেখানে জুলাই বিপ্লবে চাঁদপুরে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এছাড়া তালিকায় যারা আছেন তাদের অনেককেই তারা চেনেন না। ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এর আগে বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে যে মূল কিছু পদ সেখান থেকে পদত্যাগ করেছে, যাদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এবং এই কমিটিতে 213 সদস্য বিশিষ্ট যেই কমিটিটা দিয়েছে, এই কমিটির অলরেডি 70% প্লাস, অর্থাৎ প্রায় 160 প্লাস প্রতিনিধি এবং সদস্য অলরেডি পদত্যাগ করে ফেলেছে। এজলাস সংকটের কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। একই এজলাস ব্যবহার করতে বাধ্য হন 2 থেকে 3 জন বিচারক। ফলে বাড়ছে মামলা জট, ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও সংশ্লিষ্টরা। নিজস্ব জুডিশিয়াল ভবন নির্মিত না হওয়ায় এই সংকট। দ্রুতই নতুন ভবন নির্মাণের আশায় প্রশাসন। টিনের চালায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে এজলাস। প্রতিকূল পরিস্থিতিতেও বাদী বিবাদী আইনজীবী নিয়ে বিচার কাজ চালান বিচারক। বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হলেও চাঁদপুরে ভবন নেই। 26 জন বিচারকের জন্য রয়েছে মাত্র 16টি এজলাস। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন দায়িত্ব পালনের সুযোগ পান। আমার অনেক কষ্টের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি, মানুষের জায়গা নেই, মানুষ ভরা এখানে। আমি 1 বছর ধরে মামলাটার পিছু ঘুরতেছি। বৃষ্টি আসলে বিশেষ করে বিচার প্রার্থী, জনগণ এবং আইনজীবীরা চরমভাবে ভোগান্তির শিকার হয়। এজলাস সংকটে প্রতিদিনই বাড়ছে মামলার জট, ফলে চরমে উঠেছে বিচার প্রার্থীদের দুর্ভোগ।
তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই 16-17 বছর, এটা বুঝে নিতে হবে যে তৎকালীন পেশিবাদী সরকারের কারণে জুডিশিয়াল ভবনটা চাঁদপুর হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে এবং সিজিএম ভবনটা হয়ে যাবে। জুডিশিয়াল ভবন নির্মাণ প্রকল্প আবারও মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যেই পাশ করার আশায় জেলা প্রশাসক। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই প্রকল্পটা যাতে আমরা একনেক থেকে পাশ করতে পারি, একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেখবে। চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় 43,000। এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলা নিষ্পত্তির আশায় আইনজীবী ও সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 মাসেও নতুন শিক্ষাবর্ষের সব বই হাতে পায়নি চট্টগ্রামের শিক্ষার্থীরা। এখনও প্রাথমিক ও মাধ্যমিকে 25% মতো বই পৌঁছায়নি। পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে আপাতত পড়াশোনা চালাচ্ছেন অভিভাবকরা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, জুলাই আন্দোলন ও কিছু সংশোধনের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। চট্টগ্রামের পাঁচলাইশ ও বাইজিত এলাকার স্কুলগুলোতে 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি কোনো বই। চট্টগ্রামের সব এলাকার স্কুলের চিত্র প্রায় একই। কোনো স্কুল এক শ্রেণীতে 3টা বই পেলেও অন্য স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 5টি বই। নবম ও দশম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরা বই পেলেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে মাত্র 2-1টি করে বই। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের বই না পেয়ে বিপাকে অভিভাবকরা। ক্লাস 4-এর আমরা বাইরে থেকে কোনো কালেক্ট করি নাই, তো আমাদেরকে ওনারা বারবার বলতেছে যত দ্রুত সম্ভব আমরা বই পাবো। কিছু জায়গায় পাইছে, কিছু জায়গায় এখানে একটু পাইনি। আমরা আশা করি যাতে অতি শীঘ্রই আমাদের বাচ্চাদের ছেলেমেয়েদেরকে যদি বইগুলো দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, শিক্ষার্থীদের জন্য ভালো। বেশিরভাগ অভিভাবক পুরানো বই জোগাড় ও পিডিএফ ফরম্যাটে ফটোকপি করে শিক্ষার্থীদের পড়াশোনা চালাচ্ছেন। আমরা এতগুলো টাকা খরচ করে আমাদের যে কয়টা অধ্যায় লাগতেছে আমরা সেটাই করে দিচ্ছি আর কি। না, আমরা বই পাই নাই এখনো, পিডিএফ থেকে সংগ্রহ করে পড়াচ্ছি। জুলাই আন্দোলন পাঠ্য বইয়ের সংযোজন বিয়োজন সহ ছাপানোর কার্যাদেশ দিতে দেরি হওয়ায় বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। 5 আগস্টের যে জুলাই বিপ্লব যে পরিবর্তনটা হয়েছে তার কারণেও কিন্তু অনেক সময় এইগুলো কাজগুলো স্মুথলি চলেনি এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণেই কোয়ালিটিটা এনশিওর করতে গিয়ে একটু দেরি হচ্ছে। প্রাথমিকে 75% ও মাধ্যমিকে পৌঁছেছে মাত্র 80% বই, দাবি শিক্ষা কর্মকর্তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 4 জেলায় 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়া থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে গ্রেপ্তারকৃতদের 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। লক্ষ্মীপুরের 5 উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 9 দিনে গ্রেপ্তার 80 জন। 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নোয়াখালীতে যৌথ অভিযানে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুধারাম, বেগমগঞ্জ ও সেনবাগ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে 10 জনকে গ্রেপ্তার করা হয়। এবং এই এলাকায় বর্তমানে অশান্তি তৈরি করছে, বিভিন্ন রকমের চাঁদাবাজি করছে, তারপরে যাকে তাকে কোপানোর জন্য চেষ্টা করছে, অথবা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম করছে। এই সমস্ত লোকদেরকে আমরা গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে আজকে তাদেরকে সোপর্দ করা হবে। কুষ্টিয়ায় মাটি বোঝাই ট্রলি চাপায় আরিয়ান নামের এক শিশু নিহত হয়েছে। দুপুরে মিরপুর উপজেলার ছাতিয়ান কালীতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি বেপরোয়া গতির ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। এদিকে সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। এ সময়ে আরও অন্তত
15 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে স্ত্রী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। শাহজাদপুর উপজেলার আশরাফুল ইসলাম সোহাগ 1 বছর আগে রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতরাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে আশরাফুল। এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রোমানার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মেহেরপুরে অস্ত্রসহ 3 জনকে আটক করেছে র্যাব। গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে আটক করা হয় তাদের। র্যাব জানায়, বুধবার রাতে ছাতিয়ান গ্রামের রতন আলীর বাড়ির আঙিনায় একটি অস্ত্র পুঁতে রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে রাত 3টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি 1 শুটার গান উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে তারা অস্ত্রটি বাড়ির মধ্যে গিয়ে পুঁতে রেখে র্যাবকে খবর দেয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। টাঙ্গাইলের রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় আটক চালক সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে মঙ্গলবার 54 ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট করে ডাকাতরা। পরে 2 নারীকে শ্লীলতাহানি করে তারা। এ সময় যাত্রীদের অভিযোগে নাটোর থেকে বাস চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। টাঙ্গাইলের মির্জাপুরের কোনো একটি জায়গায় বাসটিতে ডাকাতি হয়। পরবর্তীতে আমরা বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে থামাতে সক্ষম হই এবং এক্ষেত্রে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নোয়াখালীতে ইভটিজিং রোধ, মাদক এবং বখাটে কিশোর চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সদর উপজেলার দত্তপাড়া উদয় সাধুরহাট সড়কে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় তারা অভিযোগ করেন, কয়েকটি বখাটে কিশোর চক্রের সদস্যরা নানাভাবে হয়রানি করছে মানুষকে। প্রতিবাদ করলে অনেক সময় হামলার ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ইভটিজিং বন্ধে প্রশাসনকে আহ্বান জানান তারা। গ্যাস কসবাই চাই, না দিলে রক্ষা নাই, এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে কসবা মুক্ত মঞ্চে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, 1996 সালে সালদা গ্যাস কূপ ও তারাপুরে কূপ খনন করা হলেও অজ্ঞাত কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। অথচ তারাপুর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে ভারত তাদের সীমান্তে রিগ বসিয়ে গ্যাস উত্তোলন করছে। কসবায় যেই গ্যাস আছে তা উত্তোলন করে কসবাবাসীকে দিতে হবে। বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবি জানান। শরীয়তপুরের নড়িয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে 5 বছর ধরে বন্ধ রয়েছে অন্তত 400 একর জমির আবাদ। অথচ 5 বছর আগেও এই জমিতে চাষাবাদ হতো ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য সবজি। শরীয়তপুর শহরের 2 কিলোমিটার দূরে গাগরিজোড়া এলাকার পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। কীর্তিনাশা নদীতে তৈরি একটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে প্রায় 300 মিটার অংশ ভরাট করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে খালের মুখ ভরাট হয়ে প্রায় 5 বছর ধরে বন্ধ হয়ে আছে পানি প্রবাহ। আর কৃষি জমির পানি অপসারণ না হওয়ায় স্থানীয় জলাবদ্ধতায় অন্তত 400 একর ফসলি জমি। ফসলের আবাদ করতে না পারায় দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েছেন গাগরিজোড়া সহ আশপাশের কৃষকরা। সড়ক নির্মাণ কাজ শেষ হলে খালটির পানি প্রবাহ আগের মতো স্বাভাবিক করার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। ভরাট হয়ে গেছে, এই কারণে পানি নামতে পারে না, এই কারণে সব পানি এখানে জমা হয়ে যায়, এই জন্য কৃষকের ক্ষতি হয়। আচ্ছা, আমাকে 1-1.5 কানি জমিন পড়ায় পানির নিচে অহনো পড়ায় 1 মাজা পানি।
এক মাজা পানি আছে, আমরা এখন ওই জমিনে কোনো ফসলাদি কিছু করতে পারি না। সে সময় হয়তো ওইটা বিবেচনা থেকে কোনো কারণে বাদ পড়ে গেছে খালটা। তবে আমরা এখানে মানে খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয় সেজন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। তারুণ্য উৎসব উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। পেশাদার দৌড়বিদ ছাড়াও ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেন এই আয়োজনে। কাপ্তাই আসাম বস্তি সড়কের লাভ পয়েন্ট থেকে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত ১২ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। দুই পাশে কাপ্তাই হ্রদ, মাঝখানে পাহাড়। সেই পাহাড় দিয়ে এঁকে বেঁকে গেছে দৃষ্টিনন্দন কাপ্তাই আসাম বস্তি সড়ক। শান্ত শীতল এই সড়ক সাত সকালে প্রাণবন্ত হয়ে ওঠে ৩ শতাধিক দৌড়বিদ ও দর্শনার্থীদের পদচারণায়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লাভ পয়েন্ট থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় রাঙামাটি স্টেডিয়ামে গিয়ে। ব্যতিক্রমী আয়োজন দেখতে সড়কের দুপাশে ভিড় করেন স্থানীয়রা। মজা পেলাম, রুটটা অনেক সুন্দর ছিল এবং যে চারপাশে ভিউগুলা এত যে সুন্দর ছিল, মানে উপভোগ্য বিষয়টা অনেক ভালো লাগলো আর কি। আমরা 6 জন কাকলি থেকে, ফার্স্টে আমি হয়েছি, তারপরে আমার সাথে 5 জন তারাও হয়েছে। লাভ পয়েন্ট থেকে এই স্টেডিয়ামে, এবং আমি বিশ্বাস করতে পারি না যে এই পটিয়াবের মধ্যে আমি সেকেন্ড হব। সুস্থ শরীর মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান অংশগ্রহণকারীদের। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা বললেন জেলা প্রশাসক। রাজশাহী বাসিন্দা হিসেবে যে জেলার ওই জেলা থেকে আইডেন্টিফাই করলে খুব ভালো হবে, কেননা যারা পারে তারা কাকড়াছড়ি পারে, বান্দরবনে পারে, বাংলাদেশও পারে। যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের এই জেলার তরুণ তরুণীদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছে। সেই বিজয়ের সুসংবাদ হচ্ছে তরুণীরা তাদের নিজেদেরকে বদলানোর মাধ্যমে তাদের পরিবারের ভাগ্য বদলাবে, পরিবারের ভাগ্য বদলের মাধ্যমে তাদের সমাজ পরিবর্তন হবে এবং একটি পরিবর্তিত সমাজের মাধ্যমেই দেশ বদলাবে। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে 16 জানুয়ারি হতে শুরু হয় তারুণ্য উৎসব। ম্যারাথন দৌড় দিয়ে শেষ হওয়া এই আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসন্ত উৎসব উপলক্ষে জামালপুরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজ। বর্ণিল আয়োজন ও নানা স্বাদের বাহারি পিঠা নজর কাটছে সব বয়সী দর্শনার্থীদের। সকাল থেকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ ভিড় জমান স্টলগুলোতে। নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান দর্শনার্থীদের। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।